ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 21 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে মেঘালয় রাজ্যে খাসিয়াদের পরিবারের প্রধান হলেন মা। খ একটি মাংসাশী প্রাণী হলো বাঘ। গ পাট হলো এক প্রকার তন্তু। ঘ মাটি খারাপ হয় না সবজির খোসা মিশলে। হিমালয় পর্বত আমাদের দেশের উত্তরভাগ জুড়ে অবস্থিত। চ জলাশয়ের জল দূষিত হলে মাছের সংখ্যা কমে যায়। ছ স্পুটনিক ইনস্যাট দেবে। ইনস্যাট হচ্ছে ভারতীয় বিজ্ঞানীদের তৈরি কৃত্রিম উপগ্রহ। বর্গিঞ্জ পাথরের রং বদলে যাওয়া হলো বায়ু দূষণ। ঝ জলদাপাড়া অরণ্যের মধ্যে দিয়ে বলছে হলং নদী। টুসু পরব হয় পৌষ মাসে। নোংরা জলে স্নান করলে চর্মরোগ হয়। মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। গ জামা মসজিদ প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট শাহজাহান। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু তৈরি হয়। চাঁদমালা শোলা দিয়ে তৈরি হয়। তিনে আছে স্তম্ভ মেলানো সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজি। বধিরতা হবে শব্দ দূষণজনিত রোগ। মেঘালয় হবে মফলং পবিত্র বনভূমি। পৌষ পার্বণ পিঠে পুলি মমতাজ তাজমহল। মফলং চারে আসি, চারেরগুলো 1 নম্বরে। কতে বলেছে মফলং বনভূমিতে কোন গাছ দেখতে পাওয়া যায়? কুর্জি গাছ দেখা যায়। পটচিত্র সংগ্রহশালা কোথায় রয়েছে? পশ্চিম মেদিনীপুরে। এই যে নয়া পিংলার পটচিত্র সংগ্রহশালা পশ্চিম মেদিনীপুরে। পশ্চিমবঙ্গের কোন জায়গার ল্যাংচা খুব বিখ্যাত? শক্তিগড়ের ল্যাংচা। বলেছে তুমি কোন রাজ্যের কোন জেলায় বাস করো? আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় বাস করি। তো তোমরা যে জেলায় বাস করো লিখবে। গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। চতে দিয়েছে তাঁত শিল্প কি ধরনের শিল্প? কুটির শিল্প। আলু অনেকদিন ভালো রাখার জন্য ছতে বলেছে কোথায় সংরক্ষণ করা হয়? হিমঘরে। বলেছে পিতল ঢালাই শিল্পীদের কি নামে ডাকা হয়? পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার, কোথাও শ্যাকরা, আবার কোথাও ঢেপ্পো বলা হয়। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয়? বর্ধমান জেলা চিত্তরঞ্জনে। পশ্চিমবঙ্গে তাঁতের শাড়ি কোথায় হয়? বাঁকুড়ার বিষ্ণুপুরে। মুর্শিদাবাদ না, তাঁতের শাড়ি তো নদিয়া। তাঁত শিল্প হচ্ছে হুগলি, শ্রীরামপুর, ধনেখালি আর নদিয়া। মুর্শিদাবাদের রেশম শিল্প ওটা। তাঁত শিল্প হচ্ছে তোমার তাহলে হুগলি, শ্রীরামপুর, ধনেখালি, নদিয়ার বদ্বীপ। 5-এতে দিয়েছে টিকা লেখো 2 নাম্বার করে। বলেছে ডোকরা। এখান থেকে লিখবে বাঁকুড়া ও বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এইসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা। ডোকরার পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজললতা, চালপাপার কৌটো সপরিবারে দুর্গার মূর্তি বিখ্যাত। আর পিতল ঢালাই এই সমস্ত শিল্পীদের কোথাও মালাহার, কোথাও শ্যাকরা, আবার কোথাও ঢেপ্পো নামে পরিচিত তারা। খতে দিয়েছে স্থাপত্য এবং ভাস্কর্য। লিখবে যে পুরনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা এগুলো সবই স্থাপত্য, যেমন কোণারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ। আবার পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা বা মূর্তি ফুটিয়ে তোলা হলে সেটা হচ্ছে ভাস্কর্য, যেমন অজন্তা ইলোরার গুহাচিত্র। আর এর সাথে দিয়ে দেবে যে এই সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলো কয়েক হাজার বা কয়েকশো বছরের পুরানো। ভূমিকম্প, বন্যা, ঝড় বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে, যেমন কোণারকের মন্দিরের বড় অংশ ভূমিকম্পে ভেঙে গেছিল। আবার কলকারখানা, গাড়ির ধোঁয়া ধুলোতেও স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে। তাজমহলের সাদা পাথর এখন আর সাদা নেই, তার গায়ে কোথাও কালচে কোথাও হলদে ছাপ পড়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একই অবস্থা। এছাড়াও অনেক সময় কিছু মানুষ স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে, পানের পিক ফেলে, দেয়ালে নাম লেখে। এইভাবেও সুন্দর সুন্দর স্থাপত্য ভাস্কর্যগুলি নোংরা ও নষ্ট হয়ে যায়। গতে দিয়েছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন এটা লিখবে যে আমাদের দেশের উত্তরভাগ জুড়ে রয়েছে হিমালয়, আর তারই নিচে রয়েছে অসংখ্য গ্রাম। গ্রামগুলিকে ঘিরে রেখেছে বন। একসময় জ্বালানি আর কলকারখানার জন্য কিছু মানুষ গাছ কাটতে এলো। গ্রামের মানুষ গাছকে জড়িয়ে ধরলো, সবাই মিলে বাধা দিল। গাছ বাঁচাতে এগিয়ে এলেন সুন্দরলাল বহুগুণা।
গ্রামের মানুষদের বোঝালেন, গোটা হিমালয় জুড়ে হাঁটলেন। তখন ভারত সরকার হিমালয়ের নিচের জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করলেন। গ্রামের মানুষেরা এইভাবে নিজেদের পরিবেশ নিজেরাই রক্ষা করলো। ঘতে দিয়েছে টেরাকোটা। টেরাকোটা লিখবে নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপরে এই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়, একে টেরাকোটা বলে। টেরাকোটা একটি লাতিন শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়, শক্ত পোড়া মাটি জলে সহজে নষ্ট হয় না। উঙোতে আছে জাদুঘর। লিখবে কলকাতায় একটা জাদুঘর আছে, ভারতীয় জাদুঘর। এই জাদুঘরটা হচ্ছে দেশের সবচেয়ে পুরনো। এখানে মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো, সেই মৃতদেহগুলোকে মমি বলে। জাদুঘরে, ভারতীয় জাদুঘরে একটি মমি আছে। এছাড়াও জাদুঘরে পুরনো মূর্তি ও নানা জিনিসপত্র আছে। চতে দিয়েছি বিষাক্ত প্রাণী। আচ্ছা, বিষাক্ত প্রাণীদের লিখবে যে আমাদের পরিচিত একটি বিষাক্ত প্রাণী হলো সাপ। সাপের দাঁতের নিচে বীজথলিতে বিষ থাকে। সাপ এমনিতে শান্ত প্রাণী, তবে ভয় পেলে সাপ কামড়ায়। কয়েকটি বিষাক্ত সাপ হচ্ছে কেউটে, চন্দ্রবড়া, বক্র। এরপরে আছে 6 কতে বলেছে জল দূষণের কারণ ও প্রতিকার লেখো। জল দূষণের কারণ লিখবে নদী তীরে অজস্র কলকারখানা থাকায় সেখানকার বর্জ্য পদার্থ জলে মিশে জলকে দূষিত করছে। গ্রামাঞ্চলে মানুষ পুকুর জলে স্নান কিংবা পুকুরে পাড়ে প্রস্রাব পায়খানা করছে, জলের সঙ্গে এগুলি সংস্রব ঘটছে। এছাড়া পুকুরে গবাদি পশু স্নান করানোর ফলেও জল দূষিত হয়। এছাড়া বাসন মাজা, কাপড় কাচা, স্নান করা, গৃহস্থালির বর্জ্য জলে মেশার ফলে জল দূষিত হয়। আর রাসায়নিক সার, কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে পুকুর নদীতে পড়েও জল দূষণ ঘটায়। আর জল দূষণের প্রতিকার হচ্ছে জলে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, পুকুরের জলে গরু মোষ স্নান করানো বন্ধ করতে হবে ও বাড়ির আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। আর ওর সাথে আর একটা পয়েন্ট দিয়ে দেবে যে সমস্ত মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। খতে দিয়েছে বৃহৎ শিল্প আর কুটির শিল্প বলতে কি বোঝো, উদাহরণ দাও। বৃহৎ শিল্প বা বড় শিল্প এটা লিখবে যে শিল্পে বড় বড় যন্ত্রপাতি ও কলকারখানার সাহায্যে অল্প সময়ে প্রচুর জিনিসপত্র উৎপাদিত হয় তাকে বড় শিল্প বলা হয়, যেমন বস্ত্র শিল্প, মোটর গাড়ি শিল্প ইত্যাদি। আর ক্ষুদ্র শিল্প লিখবে, আর কুটির শিল্প আছে। কুটির শিল্প লিখবে যে সাধারণভাবে বলা যায় যে ঘরে বসে অল্প জায়গায় অল্প কয়েকজন লোক নিয়ে অল্প মূলধনে যে ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলা হয়, যেমন বাঁশের কাজ, বেতের কাজ, কাঠের কাজ, ঝিনুকের পুতুল তৈরি, শোলার কাজ, ধূপকাঠি তৈরি ইত্যাদি। গতে দিয়েছে বায়ু দূষণ বলতে কি বোঝো, এর কয়েকটি প্রতিকার লেখো। এখানে আমাদের প্রশ্নটা দিয়েছে যে বায়ু দূষণ বলতে কি বোঝো। লিখবে বায়ু দূষণ হচ্ছে বায়ুমণ্ডলে বিভিন্ন অবাঞ্ছিত ক্ষতিকারক পদার্থ মিশে গিয়ে বায়ুর গুণমানকে যখন নষ্ট করে দেয় এবং তার কুপ্রভাব যখন স্থানীয় জীবজগতের উপরে এসে পড়ে তখন তাকে বায়ু দূষণ বলে। আচ্ছা, বায়ু দূষণের প্রতিকার লিখবে যে কলকারখানার হচ্ছে বিকেন্দ্রীকরণ, কারখানার চিমনিগুলিতে ফিল্টার ব্যবস্থার প্রবর্তন করতে হবে, আর প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। আর হচ্ছে শহরের ভিড় কমানোর জন্য গ্রামাঞ্চলে সুযোগ সুবিধা বৃদ্ধি করে গ্রামে চলে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এটা হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে।